প্রিয় শিক্ষার্থী, পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আজকের এই ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। তো 1992 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা থেকে মূলত 2 থেকে 3টা কোশ্চেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় করেছিল। তো হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বলতে আসলে মূলত এখানে বোঝাচ্ছে হিসাব বিজ্ঞান পারে না এমন কোনো কিছু। ঠিক আছে? যেমন হিসাব বিজ্ঞান কি পারে না? গুণগত তথ্যকে লিপিবদ্ধ করতে পারে না। হিসাব বিজ্ঞান শুধু পরিমাণবাচক, যেটা আসলে সংজ্ঞায় প্রকাশ করা যায় স্বাভাবিকভাবে সেটাকে গণনা করা যায়। তাহলে যে জিনিসটাকে গণনা করা যায় না সেটাকে হিসাব বিজ্ঞান কনসিডার করতে পারে না। যেমন প্রতিষ্ঠানটা খুবই সুন্দর, যেমন আমাদের রংপুরে একটা প্রতিষ্ঠান আছে সবুজে অরণ্য। ঠিক আছে? সেটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও কিন্তু কি হয়েছে, নাম লিখে নিতেছে অথবা সবাই বাহবা দিতেছে, তাই না? আছে না যারা রংপুরের আছো? তো এই যে প্রতিষ্ঠানটা এত সুন্দর, অথবা নর্মাল একটা প্রতিষ্ঠানে খুব সুন্দর করে গোছানো, যেমন অনন্ত জলিলের গার্মেন্টস গুলো খুব সুন্দর করে গোছানো অথবা সাজানো গোছানো, তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু হিসাব বিজ্ঞান সংখ্যায় প্রকাশ করতে পারে না। তাহলে গুণবাচক তথ্যকে পরিহার করে, এটা হলো কি হিসাব বিজ্ঞানের একটা লিমিটেশন। এছাড়া হিসাব বিজ্ঞান মুদ্রাস্ফীতিকে কনসিডার করে না। মুদ্রাস্ফীতি কি এবং মুদ্রা সংযোজনকে, এটা নিয়ে আমি ডিটেলস পরবর্তীতে জানাবো। নর্মালি ভাবে বলি, তোমরা যেটা জানো, মুদ্রাস্ফীতি মানে কোনো জিনিসের দাম বাড়া। মানে বিষয়টা হলো, দেখো, তুমি একটা সম্পদ, হ্যাঁ, তুমি একটা সম্পদ, যেমন একটা জমি, ঠিক আছে, একটা জমি তুমি 50,000 টাকা দিয়ে কিনছো, সেই জমি এখন 1 লক্ষ টাকা হয়ে গেছে। তাহলে এখানে 50,000 টাকা বাড়ছে, তাহলে কোনো কিছুর দাম বাড়া, ওটাকেই তো তোমরা মুদ্রাস্ফীতি ধরো, তাই না? কিন্তু মুদ্রাস্ফীতির আরো সংখ্যা আছে, পরবর্তীতে জানাবো না ইনশাল্লাহ। এটা কিন্তু রাইট সংখ্যা না, এটা উদাহরণ। তাহলে হিসাব বিজ্ঞানের ভাষায় এই যে আমাদের হচ্ছে মুদ্রাস্ফীতি হলো 50,000 টাকা, 50,000 টাকার জিনিস 1 লাখ টাকা হয়ে গেছে, এই যে দাম বাড়লো, আমরা মূলত কোনটা হিসাবের খাতায় লিখবো? এটাও কিন্তু একটা কোশ্চেন। আমরা কিন্তু এই টাকাটা লিখবো, এই টাকাটা লিখবো না। তাহলে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা কি করি? আমরা ক্রয় মূল্য লিপিবদ্ধ করি। কোন নীতি? ক্রয় মূল্য নীতি অথবা ঐতিহাসিক ব্যয় নীতি। তাহলে ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে আমরা কিন্তু মুদ্রাস্ফীতিকে কনসিডার করি না। তাহলে এটাও হচ্ছে কি হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। এমন আরো কিছু সীমাবদ্ধতা আছে, যেমন অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না হিসাব বিজ্ঞান, যেটা ফাইন্যান্সের মূল কনসেপ্ট, এটা বিপরীত ফাইন্যান্সের সঙ্গে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা ভাইয়া পড়তে হবে। হ্যাঁ, এটা ডিটেলসটা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই আমি বিস্তারিত আলোচনা করছি, যেহেতু তেমন কোশ্চেন আসে না। যদি নতুন করে কোনো স্যার কোশ্চেন করতেছে, তাহলে এইটা হচ্ছে একটা উত্তম জায়গা, যে জায়গা থেকে চাইলেই অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন তৈরি করা যেতে পারে। আচ্ছা, আসো পরবর্তী সেকশনে আসো। পরবর্তী অংশে মূলত খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, সেটা হচ্ছে কি জানো? গুরুত্বের দিক বিবেচনায় হিসাব বিজ্ঞান যে বইগুলো তৈরি করে অথবা যে বিবরণীগুলো অথবা যে প্রতিবেদনগুলো তৈরি করে, সেগুলো মূলত কাদের জন্য তৈরি করে? আমরা জানি হিসাব বিজ্ঞান 2 ধরনের পক্ষকে তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা মানে কি? তার যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো শেয়ার করে। তাহলে হিসাব বিজ্ঞান দেখো কত ধরনের ডকুমেন্ট তৈরি করে। আমরা জানি জাবেদা বই তৈরি করে, খতিয়ান বই তৈরি করে, সহকারী খতিয়ান বই তৈরি করে, নগদান বই তৈরি করে, এরপর রেয়ামিল তৈরি করে, কার্যপত্র তৈরি করে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে, আরো অন্য অন্য জিনিস করতে পারে, তাই না? তাহলে এগুলো কাদের জন্য করে? অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীদের জন্য না বাহ্যিক তথ্য ব্যবহারকারীদের জন্য? এক কথায় উত্তর, অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীদের জন্য। আর অপরদিকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এই যে প্রতিবেদনগুলো আমরা তৈরি করি, এক কথা আর্থিক বিবরণী সমূহ, এখানে টিকাও আসতে পারবে, সংযুক্তিও আসতে পারবে। তাহলে এগুলা কাদের জন্য আমরা তৈরি করি? এই জিনিসগুলো আমরা সবার আগে বহিস্থ তথ্য ব্যবহারকারীদের জন্য তৈরি করে, যদিও সেম জিনিসগুলো অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীরা ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনার জন্য। আর অপরদিকে বাহ্যিক তথ্য ব্যবহারকারী এই জিনিসটা ব্যবহার করে মূলত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। এই অংশটা কিন্তু কোনো গাইড বই আবার নাই, তো এই জায়গা থেকে নতুন করে কোশ্চেন তৈরি করছিল কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো স্বাভাবিকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা এই জায়গা থেকে যে কোনো সময় কোশ্চেন করতে পারে। আরো অ্যাপ্লাইড কিন্তু বিষয় আছে। তো জাস্ট আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে গবেষণা করার চেষ্টা করো, ঠিক আছে? টিউটোরিয়াল সিরিজে মাত্র 100 পৃষ্ঠা সবকিছু কনভার্ট করা হয়েছে, বা এই জায়গা থেকে আমি সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমনের নিশ্চয়তা দিতেছি। এই ক্লাসগুলো থেকে দিতেছি, প্রত্যেকটা লাইন তুলে তুলে কোশ্চেন করছে বা কোশ্চেন করবে, নিশ্চিত থাকো, যতদিন এই সিলেবাস থাকবে। আর এই সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সুযোগে নেই, কারণ কমার্সের বিষয়বস্তু বলতে এগুলাকেই বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এই অংশটা শেষ। এবার আমরা আসি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা অলরেডি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব রক্ষণ প্রক্রিয়া সম্পর্কে পড়ে আসছি, তাই না? যে আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম বা প্রধান যে ধাপ, তা হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। এবং সেই কাজটা করতে গিয়ে হিসাব বিজ্ঞান প্রাথমিকভাবে লেনদেন চিহ্নিত করে, করছো না? লেনদেন চিহ্নিত করে, এরপর কি করে? লেনদেনটা লিপিবদ্ধ করে।
এরপর সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ, এটা পড়েছ। এখন লিপিবদ্ধকরণের জায়গাটাকে মূলত হিসাব রক্ষণ বলা হয়েছে। সেখানে মূল প্রতিপাদ্য বিষয় আমরা পড়েছি লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। এই যে আমরা হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণ প্রক্রিয়াটা পড়ে আসছি, ওই প্রক্রিয়ার ভিতর থেকে কিছু গবেষণা করলে কিছু বিষয় বের হবে। যেমন হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ উভয় প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় এমন বিষয়বস্তু হচ্ছে এই অংশটুকু। এবং এই অংশটুকু দিয়ে কতবার বলবো, মিনিমাম 15 থেকে 20 বার কোশ্চেন করা হয়েছে। এবং আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল পাবলিশ হওয়ার পর, টিউটোরিয়াল সিরিজ পাবলিশ হওয়ার পর 2020 সাল থেকে এখন পর্যন্ত মূলত রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক এই জায়গা থেকে কোশ্চেন করেছিল। এভাবেই বলবে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়, নিচের কোনটি হিসাব রকম প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। এবং এই জায়গাটাতেই একটা কোশ্চেনের স্পষ্ট ভুল ব্যাখ্যা দেওয়া আছে এবং জোর গলায় ভুল ব্যাখ্যা দিয়েছে। সেটা কি জানো? আমরা কিন্তু পড়েছি, এই যে আমি তোমাদের আবার দেখাই নিয়ে আসি, আমরা কিন্তু পড়েছি যে তথ্য সরবরাহ করা মানে হচ্ছে কি তথ্যের আদান প্রদান করা। তোমরা আইসিডি বইয়ে পড়েছো, তথ্যের আদান প্রদান মানে যোগাযোগ। তার মানে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ধাপ হচ্ছে কি যোগাযোগ। তো ঠিক ওই জায়গায় নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়, ওই জায়গায় কিন্তু যাচাইকরণ ছিল। তারা যাচাইকরণকে উত্তর না কেটে যোগাযোগকে কেটে এবং এর এগেনস্টে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাটা ভুল। তোমরা দেখে নিও, তোমরা বই যেগুলো কিনবা সেগুলোতে দেখে নিও, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি তোমাদের বলে দিই যে যোগাযোগ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, ঠিক আছে? ওর মানে তথ্য সরবরাহ করা। লেনদেন যাচাইকরণ, ভুলের তদন্তকরণ অথবা লেনদেনের অস্তিত্ব যাচাইকরণ, এক কথা ভেরিফিকেশন, এইটা হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্ন হতে পারে ভাই কেমনে ব্যাখ্যা দেন, এর ব্যাখ্যা আবার কোনো গাইড বই নাই। তোমরা একটা বিষয় মনে রাখো বা একটা বিষয় দেখো, আমাদের যে এই যে জায়গাটা লেনদেন চিহ্নিত করবা, একটা ঘটনা লেনদেন কি না চিহ্নিত করো কিসের মাধ্যমে? আমরা লেনদেন চিহ্নিত করি মূলত তিনটা সত্যের মাধ্যমে: আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইছে কিনা, দুইটা পক্ষ আছে কিনা, টাকার অঙ্কে পরিমাপ করা যায় কিনা, তাই না? এই তিনটা ঘটনার উপর ডিপেন্ড করে বা তিনটা সত্যের উপর ভিত্তি করে আমরা একটা ঘটনাকে চিহ্নিত করি না? হ্যাঁ। কিন্তু ওইখানে আরো একটা সত্য আছে যেটা গাইড বইগুলোতে আহামরি ফোকাস করেনি, কিন্তু আমি বলি যে লেনদেন চিহ্নিত করার ধাপ হলো চারটা। সবাই বলে তিনটা, আমি বলি চারটা। চারটা কি? 4 নম্বরটা হচ্ছে লেনদেনের উৎস দলিল, অর্থাৎ একটা ঘটনা যেটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইছে, দুইটা পক্ষ আছে, টাকার অঙ্ক পরিমাপ করা যাচ্ছে, এই তিনটা হলেই তাকে আমরা লেনদেন বলবো না। তাকে আরো একটা শর্ত ফিল আপ করতে হবে, তার এগেনস্টে যত দলিল থাকতে হবে। লিখিত কোনো স্টেটমেন্ট নাই, স্বাভাবিকভাবে ওইটা লেনদেন না। কর্পোরেট লেভেলে তোমার একজন ম্যানেজার এসে তোমার বললো যে স্যার 1 লাখ টাকার পণ্য ক্রয় করে নিয়ে আসছি, টাকা দেন। তুমি দিয়ে দিলা, কোনো কিছু দেখলা না, শিওর হলো না, জাস্টিফাই করলা না, অস্তিত্ব যাচাই করলা না, তুমি তারা টাকা দিয়ে দিলে, সে পালাই গেল। তার দায়ভার তোমাকেই কিন্তু বেয়ার করতে হবে। তো স্বাভাবিকভাবে যে কোনো গাইড বই যাই বলুক না কেন, আর্থিক ঘটনা চিহ্নিত করার পদ্ধতি বা সত্য বলবা চারটা। প্রথমটাই হচ্ছে কি? প্রথমটাই হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বিতীয়টা হচ্ছে দুইটা পক্ষ টাকার অঙ্কে পরিমাপযোগ্য, 4 নম্বর হচ্ছে উৎস দলিল। তাহলে আমার এখন প্রশ্ন, একটা ঘটনা আসলে লেনদেন কিনা সেটা আমরা তার অস্তিত্ব যাচাই করি কিসের মাধ্যমে? সেটা আসলেই ঘটছে কিনা এর আইনগত বৈধতামূলক দলিল আমাদের উপস্থাপন করতে হয়, লিখিত দলিল, সেটাই হচ্ছে কি লেনদেনের উৎস দলিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে একটা ঘটনা আসলেই লেনদেন কিনা সেটা চিহ্নিত করার আগে তার অস্তিত্ব কি আমরা যাচাই করি না? তাহলে লেনদেন চিহ্নিত করার আগেই যেহেতু আমরা একটা লেনদেনের আর্থিক অস্তিত্ব বা তদন্ত, মানে এখানে যে কথাগুলো আছে, এই যে এখানে যে কথাগুলো আছে, লেনদেন যাচাইকরণ, ভুলের তদন্তকরণ অথবা আর্থিক অস্তিত্ব যাচাইকরণ, এই যে কথাগুলো আছে এগুলোকে আগেই করি না, এজ এ রেজাল্ট আমরা বলতে পারি এটা হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণের কোনোটারই অন্তর্ভুক্ত না। ক্লিয়ার ব্যাখ্যা? আচ্ছা, আসো, হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণ প্রক্রিয়ার উভয়ের অন্তর্ভুক্ত। তোমরা জানো যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মিডল যে ধাপটা লেনদেন লিপিবদ্ধ করা, ওই লিপিবদ্ধকরণকে হিসাব রক্ষণ বলা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি না কি হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? তাহলে আমরা এটা বলতে পারি না যে হিসাব রক্ষণের যে ধাপগুলো আছে, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, এগুলো কি হিসাব বিজ্ঞানের ধাপ না? একটু মাথা খাটাও, এগুলো কিন্তু কোনো গাইড বই আলোচনা করা নাই। তাহলে লেনদেন বিশ্লেষণ এটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ারও অন্তর্ভুক্ত, একই সঙ্গে হিসাব রক্ষণেরও প্রথম ধাপ। জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, এটাও হচ্ছে কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। তো এই জায়গা থেকেই কোশ্চেন আসবে নিচের কোনটি। আমি কিন্তু নতুন কোশ্চেন অনেকগুলো তৈরি করছি যেগুলো তোমরা ভুল করে, এইভাবে কোশ্চেনটা ছিল নিচের কোনটি
হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। তো সুন্দরভাবে ওখানে লেনদেন বিশ্লেষণ দিছে, তোমরা লেনদেন বিশ্লেষণকে সঠিক উত্তর কাটছো। তো এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না, কারণ হিসাব রক্ষণের যে ধাপগুলো আছে সেগুলোও কিন্তু হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা জানো এই যে নগদান বই, এটা দিয়ে নতুন কোশ্চেন করতে পারে। নগদান বই, হ্যাঁ, যে নিচের কোনটি হিসাব রক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তো স্বাভাবিকভাবে ওখানে থাকলো লেনদেন চিহ্নিত করা, তারপরে হচ্ছে নগদান বই প্রস্তুত করা, এরপর হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। তাহলে কি দিবা? তখন বলবো আরে এটা তো উত্তরই নেই, কারণ হিসাব রক্ষণের ধাপ হলো এই তিনটা। তার মানে উত্তরও নেই এখানে, কিন্তু উত্তর কিন্তু নগদান বই প্রস্তুত করা, কারণ নগদান বই প্রস্তুত করাটাকে আমরা জাবেদা খতিয়ান উভয় বইয়ে বলে থাকি। তাহলে দেখছো, এভাবে গবেষণা করে করতে হবে। এবার আসি আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কিন্তু হিসাব রক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় এমন লেনদেনগুলোর মধ্যে দেখো, র্যামিল তৈরিকরণ, সংক্ষিপ্তকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাই করা, সমতা বা সত্যতা যাচাই করা। এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত, কারণ খতিয়ানের পর এই জিনিসটা করা হয়, কিন্তু তা হিসাব রক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। কয়েকবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা, 6 থেকে 7 বার রিপিট হয়েছে যে নিচের কোনটি হিসাব রক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। তখন হবে কি রেওয়ামিল। এছাড়া শুধু তাই নয়, আর্থিক বিবরণী প্রস্তুত, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী ব্যাখ্যা বিশ্লেষণ, এছাড়া সেটা কি উপস্থাপন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই থেকে, এই জায়গা থেকে কোশ্চেন করছে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য? আর্থিক প্রতিবেদন উপস্থাপন, উপস্থাপন মানে তথ্য সরবরাহ করা, বা পরিবেশন মানেই হচ্ছে কি তথ্য সরবরাহ করা। তাহলে এই জায়গায় দেখো আমরা কার্যপত্র তৈরি করি, সমন্বয় দাখিলা দেই, সমাপনী দাখিলা দেই, বিপরীত দাখিলা দেই, ভুল সংশোধনী দাখিলা দেই। এগুলো কখন দেই? একটা লেনদেন বিশ্লেষণ করে জাবেদাভুক্ত খতিয়ানভুক্ত করার পর, পরবর্তীতে বিভিন্ন সময় ভুল ত্রুটি হয়, আমরা এই জাবেদা দাখিলাগুলো দেই। এর মানে আমরা এটা বলতে পারি সকল জাবেদা দাখিলা আমাদের হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র প্রারম্ভিক দাখিলা অথবা গতানুগতিক যে সাধারণ দাখিলা থাকে সেটাই শুধু হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত, বাকি অন্য দাখিলাগুলা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কিন্তু হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত নয়। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। আমাদের হচ্ছে 5টা ক্লাস লাগলো টিউটোরিয়াল 1 ইউনিট 1 শেষ করতে। 30 মিনিটের মধ্যে এই অংশটুকু তোমাদের পড়ে নিতে হবে। এবং আমি তোমাদের এক নজরে দেখাই দেই, 2020 সাল থেকে এখন পর্যন্ত যে কোশ্চেন গুলো করছে সবগুলাই উপরোক্ত আলোচনা থেকেই কোশ্চেন গুলা কমন এসেছিল, অর্থাৎ 60টা কোশ্চেন, 60টা কোশ্চেন 2020 সাল থেকে এখন পর্যন্ত করেছিল, যেগুলো টিউটোরিয়াল সিরিজের এই জায়গা থেকে হুবহু কমন। এর মধ্যে দেখো একটা কোশ্চেন দেখাই, এটা হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোশ্চেন। বিশ্বাস করো, ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করার পর হিসাব বিজ্ঞান পদ্ধতির কোন পদক্ষেপ নিতে হয়, এই যে ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করার পর হিসাব বিজ্ঞানের কোন পদক্ষেপ নিতে হয়, এইটা বেসিক কনসেপ্ট ছাড়া যাদের মাথায় বেসিক কনসেপ্ট আছে তারাই শুধু উত্তর করতে পারছে, নাহলে ম্যাক্সিমাম জন ভুল করছে। এভাবে হুবহু কোনো গাইড বই কোনো লাইন লেখা নাই, কেউ কোনোদিন লেকচার শিটে আলোচনা কিন্তু করে না, আমরা করি না। তো স্বাভাবিকভাবে এগুলো নতুন কোশ্চেন, তাহলে ঠিক এভাবেই নতুন কোশ্চেন করাবে। আর বাকিগুলো দেখো, এই যে দেখো নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়, যাচাই করো। নিচের কোনটি আর্থিক বিবরণীর অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী, এই যে দেখো আর্থিক বিবরণী মূলত কাদের জন্য প্রস্তুত করা হয়, ঠিক আছে। এরপর দেখো লুকা পেসিওলি কে ছিল। এছাড়া দেখো এখানে আর্থিক অবস্থার বিবরণী জানা যায় কিসের মাধ্যমে। এছাড়া দেখো এই যে একটা কোশ্চেন, নিচের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? হিসাব লিপিবদ্ধ করা বলতে হিসাব রক্ষণের ধাপ, বিশ্লেষণ, জাবেদাকরণ, খতিয়ানকরণ। ঠিক এই কোশ্চেনটা মডিফাই করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর এভাবে দেয়, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের সঠিক ক্রম? হিসাব বিজ্ঞানের, তার মানে কি লেনদেন চিহ্নিত করা এখানে কিন্তু নেই, যে কোনো একটা অপশন কিন্তু তৈরি করে দেওয়া যাবে, লেনদেন চিহ্নিত করা, লিপিবদ্ধ করা, যোগাযোগ করা বা তথ্য সরবরাহ করা। তাহলে এভাবে এই জায়গাগুলো থেকে নতুন কোশ্চেন করা হবে। তো আমি আশা করতেছি এই টিউটোরিয়ালের, অর্থাৎ প্রথম টিউটোরিয়ালের ইউনিট 1 থেকে যে কোশ্চেন গুলোই করানো হোক না কেন, যে কোশ্চেন গুলো স্যাররা নতুন করে করুক আর বা যে কোনো ভাবেই করুক না কেন, টিউটোরিয়াল সিরিজের এই 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা থেকে আসতে বাধ্য। এই যে টোটাল 4.5-5 পৃষ্ঠার মধ্যে হবে, এর মধ্যে থেকে আসতে বাধ্য। তো স্বাভাবিকভাবে তোমরা শেষ মুহূর্তে অথবা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিবা, এই টপিকস গুলাকে বিস্তারিত পড়ার চেষ্টা করবো যদি সময় পাও। আর যদি না পাও তাহলে এই অংশটুকু ভালোভাবে বুঝে নিলেও হবে। আমি যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। স্বাভাবিকভাবে শেষ মুহূর্তে এসেও আমার কথাগুলো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ তোমরা তোমাদের
প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। এই জায়গা থেকে নতুন কোশ্চেন তৈরি করার সুযোগ আছে কোথা থেকে সেটা বললাম। একই সঙ্গে হুবহু কোশ্চেন করার চান্সটা সবচেয়ে বেশি আছে। এখানে সবার শেষে যে টিউটোরিয়ালটা আছে, মানে টেস্ট আছে, সেখানে কিন্তু আমি বলে দিয়েছি, যদি এগুলো আমি সরাই ফেলছি নতুন এডিশনে, এগুলো আমরা সরাই ফেলতেছি। তো যাই হোক না কেন, অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে এই ধরনের দিক নির্দেশনাগুলো দেওয়া থাকবে, যেমন কোন টিউটোরিয়ালে কিভাবে কোশ্চেন করবে, কোথা থেকে করবে, হুবহু করবে না মডিফাই করে করবে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে দেওয়া আছে। তো যাই হোক না কেন, একই সঙ্গে আমি প্রমাণ দিলাম কোথা থেকে কোশ্চেন আছে, সেই অংশটুকু আমি আলোচনা করলাম। পরবর্তী ইউনিট 2 এর ক্লাস শুরু হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফিজ।